তুই ভ্যান চালা, আর আধা ঘন্টার মধ্যেই আমরা গ্রামে পৌঁছায়া যাবো। করিম সাহস দিলেও রাস্তার নিস্তব্ধতাটা সত্যিই খুব অদ্ভুত। শীতের রাতে সাধারণত ঝিঝি পোকা বা শিয়ালের ডাক শোনা যায়, কিন্তু আজ পুরো রাস্তা একদম নিশ্চুপ। হঠাৎ রতন সজোরে ভ্যানের ব্রেক কষল। ভ্যানটা একটা বড় ঝাঁকুনি খেয়ে থেমে গেল। কি রে রতন, ব্রেক কষলি কেন? কি হইছে? ভাইজান, সামনে রাস্তার মাঝখানে কেডা জানি খাড়ায় আছে। করিম ভ্যান থেকে নেমে সামনের দিকে তাকালো। ঘন কুয়াশার ভেতর দিয়ে একটা ম্লান আলো তাদের দিকে এগিয়ে আসছে। আলোটা একটা পুরনো মরচে ধরা হ্যারিকেনের। হ্যারিকেন হাতে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে একজন অতি বৃদ্ধ লোক। তার পিঠটা ধনুকের মতো বাঁকা, পরনে একটা তালি দেওয়া ময়লা চাদর আর একটা ফতুয়া। শীতে লোকটা থরথর করে কাঁপছে। বাজান, আমি অনেক দূর থেকে আইছি। হাটে গেছিলাম আমার নাতনির লাইকা ওষুধ আনতে, কিন্তু রাইড হইয়া যাওয়ায় রাস্তা হারাইয়া ফেলছি। আমার পা দুইটা আর চলতেছে না। তোমরা কি আমার একটু সাহায্য করবা বাজান? চাচা, আপনার গ্রাম কই? আমরা তো আমাগো গ্রামে যাইতেছি। আমার গ্রামের নাম অসিনপুর। ওই বাজারের ডান দিকের সরু রাস্তাটা ধইরা একটু সামনে গেলেই আমার গ্রাম। আমার নাতিটা বড্ড অসুস্থ বাজান। আমি ওষুধ নিয়ে না গেলে পোলার আইজ রাইতেই মইরা যাইব। তোমরা আমার একটু তোমাগো ভ্যানে কইরা আগাইয়া দিবা। অচিনপুর নামের কোনো গ্রামের কথা করিম বা রতন আগে কখনো শোনেনি, কিন্তু বৃদ্ধের করুণ অবস্থা আর তার অসুস্থ নাতনির কথা শুনে করিমের খুব মায়া হলো। ঠিক আছে চাচা, আপনি ভ্যানে উইঠা বসেন, আমরা আপনার এই গ্রামে দিয়ে আসতাছি। রতন, ভ্যান ঘুরা, ডান দিকে রাস্তায় ঢুক। কিন্তু ভাইজান, ওই রাস্তা তো আমরা চিনি না, আর রাইতো তো অনেক হইছে। আহ রতন, একজন বিপদে পইরা সাহায্য চাইতাছে, আর তুই রাইটের অজুহাত দিতাছস। ভ্যান ঘুরা জলদি। রতন আর কোনো কথা না বাড়িয়ে ভ্যান ডান দিকের সরু কাঁচা রাস্তায় নামিয়ে দিল। বৃদ্ধ লোকটা ভ্যানের পেছনের দিকে জড়সড় হয়ে বসে রইল। রাস্তাটা খুব অদ্ভুত, কোনো মানুষের পায়ের ছাপ বা গরুর গাড়ির চাকার দাগ নেই। মনে হচ্ছে বছরের পর বছর ধরে এই রাস্তায় কেউ হাঁটে না। চারপাশের কুয়াশা যেন আরো বেশি ঘন হয়ে তাদের ঘিরে ধরল। বেশ কিছুক্ষণ ভ্যান চালানোর পর কুয়াশা কিছুটা কেটে গেল। রতন দেখল সামনে একটা পুরনো গ্রামের প্রবেশ পথ। গ্রামের ঘরবাড়িগুলো সব মাটির তৈরি আর চালগুলো খড়ের, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত রাতেও গ্রামটা ঘুমাচ্ছে না। ভাইজান, দেখেন, এত রাইতেও গ্রামের মানুষজন সব বাইরে ঘোরাঘুরি করতেছে। এই গ্রামের মানুষ কি ঘুমায় না নাকি? সত্যি, গ্রামের উঠোনগুলোতে এবং রাস্তায় অনেক মানুষের আনাগোনা, কিন্তু পরিবেশটা হাড়হিম করা। কেউ কোনো কথা বলছে না, কোনো বাড়ি থেকে আলো বা আগুনের ধোঁয়া বের হচ্ছে না। চাঁদের ফ্যাকাশে আলোতে মানুষগুলোকে কেমন যেন ফ্যাকাশে আর রক্তশূন্য দেখাচ্ছে। একজন মহিলা কুয়া থেকে পানি তুলছে, কিন্তু বালতিটা যখন ওপরে এলো রতন স্পষ্ট দেখল বালতির তালাটা ভাঙা, সেখান থেকে কোনো পানি পড়ছে না। তবুও মহিলাটা শূন্য বালতিটাই ঢেলে দেওয়ার ভান করছে। আর একটু সামনে একজন কামার লোহা পেটাচ্ছে, হাতুড়ি দিয়ে লাল লোহার উপর আঘাত করছে, কিন্তু কোনো টং টং আওয়াজ বের হচ্ছে না। পুরো গ্রামটা যেন একটা বোবা ছবি। ভাইজান, আমার শরীরটা কেমন জানি অবশ হইয়া যাইতেছে। এই গ্রামের মানুষগুলা কোনো কথা কয় না কেন? আর তাকে চেহারা এমন সাদা ফেস ফেসা কেন? আমি তো কিছুই বুঝবার পারতাছি না রে। চাচা মিয়া,
আপনার গ্যারাম তো আইসা পড়ছে। আপনার বাড়ি কোনটা? বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিল না। করিম পেছনে ফিরে তাকালো বৃদ্ধের সাথে কথা বলার জন্য, কিন্তু পেছনে তাকাতেই করিমের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভ্যানের পেছনে কেউ নেই, বৃদ্ধ লোকটা সম্পূর্ণ উধাও। ভাইজান, এই বুইরা লোকটা কই গেল? ও তো ভ্যান দাইকা নামে নাই। রতনের চিৎকারে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকা সব মানুষ হঠাৎ করেই তাদের কাজ থামিয়ে দিল। তারা সবাই একসাথে কোনো যান্ত্রিক মেশিনের মতো ধীরে ধীরে মাথা ঘুরিয়ে করিম আর রতনের দিকে তাকালো। তাদের সবার চোখগুলো ঘোলাটে সাদা, চোখের কোনো মনি নেই। আর ঠিক তখনই করিমের নজর পড়ল সামনের উঠানে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে। লোকটার গলার বাঁ দিকে একটা বড় কাটা দাগ। করিম সেই লোকটাকে চেনে। রতন, ওই যে দেখ, উঠানে যে লোকটা খাড়াই আছে, ওইটা তো সোবান মিয়া। সোবাহান মিয়া? কোন সোবাহান মিয়া ভাইজান? গত বছর বর্ষাকালে গলা কাটা অবস্থায় যেই লাশটা আমরা দাফন করছিলাম, এইটা তো সেই সোবান মিয়া। আমরা জ্যান্ত মানুষের গ্রামে নাই, আমরা মরা মানুষের গ্রামে ঢুইকা পড়ছি। মরা মানুষের গ্রাম? ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? ওই যে দেখেন, ওই মহিলাটা আমাকে দিকে আগায় আসতেছে। করিম আর রতন দেখলো গ্রামের সেই ঘোলাটে চোখের মানুষগুলো এবার আর দাঁড়িয়ে নেই। তারা খুব ধীর কিন্তু ভারী পদক্ষেপে ভ্যানের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তাদের হাঁটার মধ্যে কোনো স্বাভাবিক ছন্দ নেই। মনে হচ্ছে যেন বাতাস তাদের ঠেলে ঠেলে সামনে নিয়ে আসছে। তাদের চোখে কোনো মায়া নেই, আছে এক শূন্য মৃত দৃষ্টি। রতন, ভ্যান ঘোরা, জলদি ভ্যান ঘোরা, আমাকে ওইখান থেকে বাইর হইতে হইব। রতন কাঁপা কাঁপা হাতে ভ্যানের হাতল ধরে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু ভ্যানটা যেন মাটির সাথে শেকড়ে গজিয়ে আটকে গেছে। রতন তার সর্বশক্তি দিয়ে টানলেও ভ্যানটা 1 ইঞ্চিও নড়ল না। ভাইজান, ভ্যান তো নড়ে না, চাকা মাটিতে ডাইভা গেছে। ভ্যান ছাইডা দে রতন, দৌড়া। যে রাস্তা দিয়ে আইছিলাম সেই রাস্তা দইরা সোজা দৌড়তে। করিম আর রতন ভ্যান ফেলে রেখে গ্রামের প্রবেশ পথের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা যতই দৌড়াচ্ছে গ্রামের রাস্তা যেন ততই লম্বা হচ্ছে। রাস্তার দুই পাশের মাটি দিয়ে তৈরি ঘরগুলো তাদের সাথে সাথে যেন এগিয়ে চলেছে। তারা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল, কিন্তু গ্রামের সীমানা পার হতে পারল না। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো সেই বৃদ্ধ লোকটা, যাকে তারা ভ্যানে করে নিয়ে এসেছিল। কিন্তু বৃদ্ধের চেহারা এখন আর সেই দুর্বল অসহায় মানুষের মতো নেই। তার মুখটা বিকৃত হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে পড়েছে, আর চোখ দুটো ঘুটঘুটে কালো। কই যাও তোমরা? তোমরা তো আজকে আমার মেহমান। আমি তোমাকে ডাইকা আনছি, আর তোমরা আমার নাতিরে না দেখাই চইলা যাইবা? আপনি কে? আমাকে এই মরা মানুষের গ্রামে কেন আনছেন? আপনার তো কোনো নাতি নাই, আর আপনি তো নিজেই জিন্দা নাই। আমাকে সাইডা দেন। জিন্দা নাই? ও, আমি জিন্দা নাই? এই গ্রামের কেউ আর জিন্দা নাই। 20 বছর আগে এক মহামারীতে এই অসিনপুর গ্রামের সবাই এক রাইতে মইরা সাপ হইয়া গেছিল। কেউ আমাকে দাফন করতে আসে নাই। আমাগো লাশগুলা পয়সা গইলা শিয়াল কুত্তায় খাইছিল। আমাগো আত্মা এখনো এইখানে আটকায়া আছে। তাইলে আপনি আমাকে এইখানে আনছেন কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ও, ক্ষতি করো নাই ঠিকই, কিন্তু তোমরা তো লাশ দাফন করো। তোমাগো হাত দিয়া দাফন হইলে লাশ শান্তিতে ঘুমায়। আমরা
20 বছর ধইরা দাফনের লাইগা তোর চাইতাছি। আইস তোমরা আমাগো দাফন করবা, আর দাফন শেষ না হওয়া পর্যন্ত এই গ্রাম থেকে বাইর হইতে পারবা না। বৃদ্ধের কথা শেষ হতেই গ্রামের সেই মৃত মানুষগুলো করিম আর রতনকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের ঘোলাটে চোখগুলো করিম আর রতনের দিকে স্থির। তাদের ফ্যাকাশে হাতগুলো যেন করিম আর রতনকে ধরার জন্য এগিয়ে আসছে। করিম বুঝতে পারল এই মৃত আত্মারা ক্ষোভে আর আক্ষেপে পাগল হয়ে আছে। এদের সাথে জোর করে বা ভয় পেয়ে লাভ নেই, এদের আক্ষেপ মেটাতে হবে। আপনারা থামেন, আপনারা সবাই থামেন। করিমের ভারী গলার আওয়াজে মৃত মানুষগুলো একটু থমকে দাঁড়ালো। বৃদ্ধ লোকটাও করিমের দিকে তাকালো। আমি মানতাছি আপনি লগে অনেক বড় অন্যায় হইছে। বিনা দাফনে পইরা থাকা অনেক বড় কষ্টের, কিন্তু আপনারা তো শরীর মিয়া জিন্দা নাই। আপনারা তো সবাই আত্মা। আত্মারে তো আর মাটির তলে কবরে দাফন করা যায় না। তাইলে আমরা কেমনে মুক্তি পামো? আমাগো আত্মা তো ওই গ্রামেই বন্দী হয়ে আছে। হ, মুক্তি পাইবেন। আল্লাহর কালামে সব কিছুর মুক্তি আছে। দাফন শুধু মাটির হয় না, দাফন আত্মারও হয়। আপনারা আমারে আর রতন রে ছাইরা দেন। আমি কথা দিতাছি, আমি এই হানেই আপনাগো সবার গায়ে বানা জানাজা পড়মু। আপনাগো আত্মার শান্তির লাইগা আল্লাহর কাছে মাপ চামু। করিমের কথা শুনে বৃদ্ধ লোকটা এবং চারপাশের মৃত মানুষগুলো যেন একটু শান্ত হলো। তাদের চেহারার সেই ভয়ঙ্কর রূপটা ধীরে ধীরে ম্লান হয়ে আসতে লাগলো। তুমি তুমি সত্যি আমাকে জানাজা পড়াইবা? আমাগো লাইগা দোয়া করবা? হ চাচা, আমি আল্লাহরে সাক্ষী রাইখা কথা দিতাছি। রতন, অজু করার দরকার নাই, তায়াম্বুম কইরা নে। এই মৃত আত্মাগো আইজ আমাকে মুক্তি দিতেই হইব। রতন আর কোনো কথা না বলে মাটির ওপর হাত ঘষে তায়াম্মুম করে নিল। করিমও তায়াম্মুম করল। তারপর করিম সামনে গিয়ে ইমামের মতো দাঁড়ালো। করিম খুব দরাজ আর স্পষ্ট গলায় তাকবীর বলে নামাজ শুরু করলো। রতন তার পিছনে দাঁড়ালো, আর তাদের পেছনে সারি সারি হয়ে দাঁড়ালো অচিনপুর গ্রামের সেই শত শত মৃত মানুষ। চারপাশের কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতে শুরু হলো এক অদ্ভুত গাইবানা জানাজা। জীবিত দুই মানুষ পড়াচ্ছে মৃত আত্মাদের জানাজার নামাজ। জানাজা শেষে করিম 2 হাত তুলে মোনাজাত ধরল। হে আল্লাহ, এই অসিনপুর গ্রামের মানুষগুলা বিনা দাফনে অনেক বছর ধইরা কষ্ট পাইতাছে। তাগো কেউ আসিল না। আইজ আমরা তাগো প্রতিনিধি হইয়া আপনি দরবারে তাগো লাইগা মাপ চাইতাছি। আপনি তো রহমানুর রহিম। এই আত্মাগুলারে আপনি মাফ কইরা দেন, তাগো বেহেশত নসিব করেন, তাগো এই বন্দি দশা থাইকা মুক্তি দান করেন মাবুদ। করিমের মোনাজাত শেষ হওয়ার সাথে সাথেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের ওপর থেকে সেই ভারী কুয়াশা আর অন্ধকার যেন মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। আকাশের চাঁদটা একদম স্পষ্ট হয়ে উঠল। করিম আর রতন চোখ খুলে দেখল তাদের সামনে আর কোনো মৃত মানুষ নেই, সেই বৃদ্ধ লোকটাও নেই। গ্রামের মাটির ঘরগুলো সব ভেঙে মাটিতে মিশে আছে। পুরো জায়গাটা আসলে একটা বিশাল জনশূন্য প্রান্তর ছাড়া আর কিছুই নয়। ভাইজান, গ্যারাম কই? আর ওই মানুষগুলা কই গেল? হ্যাঁ, তাগো মুক্তি হইয়া গেছে রে রতন। তাগো আর এই দুনিয়াতে আটকা থাকার কোনো কারণ নাই। 20 বছরে একটা বড় আক্ষেপ আইজামগো গাহিবানা জানাজারু সিলায় আল্লাহ কবুল কইরা নিছে। করিম আর রতন পেছনে ফিরে দেখল তাদের ভ্যানটা একটু দূরে রাস্তার উপর স্বাভাবিক